প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমাদের পড়ার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আলোর প্রতিফলন অষ্টম অধ্যায়। আজ আমরা নবম অধ্যায় আলোর প্রতিসরণ পড়বো। আলোর প্রতিসরণ তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছিলা। তো অষ্টম শ্রেণীতে আলোর প্রতিসরণের যেরকম শিখছিলা, এখন তার একটু বিশদ আলোচনা হবে। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 44-এ যাবা এবং দেখবে আলোর প্রতিসরণ অধ্যায়টি আছে। এবং আলোর প্রতিসরণের সংজ্ঞা যদি আমরা দিই, সংজ্ঞাটা এমন দাঁড়ায় যে এটা হালকা মাধ্যম, এটা একটি ঘন মাধ্যম। আলো যখন হালকা মাধ্যম থেকে, একটু বাঁকা হয়েছে, আলো যখন হালকা মাধ্যম থেকে পড়বে এবং ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন সেটা লম্ব বা অবিলম্বের দিকে আংশিক বেঁকে যাবে। এই যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় আংশিক বেঁকে গেল, এই বেঁকে যাওয়াটা হচ্ছে আলোর প্রতিসরণ। আমি কি বললাম? আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে অথবা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় আংশিক বেঁকে যাওয়াকে বলা হয় আলোর প্রতিসরণ। এখন প্র্যাকটিক্যালি দেখো, এটা একটি কলম, স্বাভাবিকভাবেই চোখে দেখা যাচ্ছে, যেরকম দেখাচ্ছে সেরকম দেখা যাচ্ছে। কিন্তু এটা যদি আমি, যে এটা বর্তমানে এটা বাতাসে আছে, মানে কি বায়ু মাধ্যমে আছে, এটা হচ্ছে জল মানে পানি। এখন যদি পানিতে এটা রাখা হয়, তাহলে দেখো তো আংশিক বাঁকা দেখা যাচ্ছে কিনা। অবশ্যই তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আংশিক এটা বাঁকা দেখা যাচ্ছে। তার মানে এই যে আংশিক বাঁকা দেখা যাচ্ছে, এই বাঁকা দেখার কারণে হচ্ছে এর মধ্যে আলোর প্রতিসরণ ঘটেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আলোর প্রতিসরণ। এখন আলোর প্রতিসরণের আবার আলোর বেগের থেকে বা আলোর প্রতিসরাঙ্ক থেকে এটা আসে। আমরা দেখি, আগে আমরা আলোর বেগটি করি। আমরা সবাই নিশ্চয়ই আলোর বেগের মানটা জানি। আলোর বেগ যাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আলোর বেগের মান হচ্ছে 2.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে আলোর বেগ হচ্ছে এত মিটার। ঠিক আছে, প্রায় 3 লক্ষ মিটার। তো এই হচ্ছে আলোর বেগ। আলোর বেগ এখন আমরা যদি মানে প্রতিসরাঙ্ক কল্পনা করি, আলো যখন তোমার এই যে কিছুক্ষণ আগে আমরা যে সংখ্যাটা দিলাম, যে আলোটা যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন আলোর কি করে একটু আংশিক বেগে যায়। এই বেগে যাওয়ার কারণ হচ্ছে আলোর মধ্যে প্রতিসরাঙ্কের কারণে। প্রতিসরাঙ্ক কি? আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আলোর এই যে বেগটা, এই বেগটা কমে যাবে। যেমন একটু আগে যেমন পানি দেখাইছি, যদি পানির হিসাব করি, পানিতে কি ঘটবে, আমরা যদি প্রতিসরাঙ্কতে যাই, প্রতিসরাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান সি বাই ভি। আলোর বেগ এবং পানিতে নরমাল বেগ। ঠিক আছে, পানিতে হচ্ছে নরমাল বেগ। ঠিক আছে, এখন পানিতে নরমালি, পানিতে যদি তোমার ই করো, নরমাল বেগ যদি ধরো, নরমালি বেগ হচ্ছে 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পানিতে তোমার বেগ। পানিতে আলোর বেগ এত, কিন্তু এটা 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 আলোর শূন্য মাধ্যমে, এটা আলোর বেগ শূন্য মাধ্যমে, কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে এবং বায়ু মাধ্যমে প্রায় একই বলা যেতে পারে। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ যদি এটা হয় আর পানিতে আলোর বেগ এটা, তাহলে আমরা প্রতিসরাঙ্ক বলতে পারি কত? 2.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এই দুটো ভাগ করলে চলে আসে মান 1.33। তার মানে আলো পানির তুলনায় বায়ুতে এত গুণ বেশি আলোর বেগ। পানি থেকে বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 1.33 গুণ বেশি। এই যে প্রতিসরাঙ্ক পেয়েছো, এই ঘটনা কেন ঘটেছে? কমে গেছে কেন? পানির বেগ কমে গেছে কেন? কারণ আলো এখানে বাধা পেয়েছে, আর বাধা পাওয়ার কারণে সে আংশিক বেগে গেছে। তার যে ডেস্টিনেশন ছিল, যে সে আলো যে সরলরেখায় চলে, সেই সরলরেখায় সে যেতে পারে নাই। তার মানে আলো, আমি তোমাকে দেখাইছিলাম যে আলোটা এই আইসা এই বরাবর কিন্তু যাওয়ার কথা ছিল, তার ডেস্টিনেশন এই বরাবর। আলো সবসময় সরলরেখায় চলে, কিন্তু সেই দিকে নাকি এদিকে চলে আসছে। এই যে বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার কারণ হচ্ছে
কি গণমাধ্যমে কোনো না কোনো কণা তাকে বাধা দিয়েছে, আর সে বাধার কারণে সে আংশিক বেঁকে গেছে। আর এই যে বেঁকে যাওয়াটা, এই বেঁকে যাওয়ার কারণ হচ্ছে প্রতিসারাঙ্ক। কারণ হালকা মাধ্যমে গণমাধ্যমে গেলে সেখানে আলোর বেগ কমে যায়, আর আলোর বেগ কমে যাওয়ার কারণে আলোর কি হয়, আলোর প্রতিসরণ ঘটে। এই হচ্ছে তোমার প্রতিসারাঙ্ক এবং আলোর কথা। এখন কোন মাধ্যমে প্রতিসারাঙ্ক কত তা তোমাদের পাঠ্য বই 244 পৃষ্ঠায় দেওয়া আছে। আমি এই সম্পর্কে তাও দিকে বলে দিই। শূন্য মাধ্যমে আলোর প্রতিসারাঙ্ক হচ্ছে তোমার 1.00, আর হচ্ছে বায়ু বা বাতাসে সেটা হচ্ছে 1.00029। ওকে, এরপরে তোমার বায়ুর পরে যদি আমরা পানিতে যাই, পানিতে আমরা কেবলই বের করলাম, পানির মাধ্যমে হচ্ছে 1.33। আর যদি আমরা কাঁচে যাই, কাঁচ মাধ্যম হলে 1.5। আমরা যদি হীরাতে যাই, হীরা মাধ্যমে যাই, তাহলে সেটা 2.42। তাহলে ব্যাপার হচ্ছে শূন্য মাধ্যমে আলোর প্রতিসারাঙ্ক হচ্ছে 1.00, বায়ু মাধ্যমে হচ্ছে 1.00029। এই জন্য এটাকে 1ই ধরা হয়। বায়ু মাধ্যমে 1 ধরা কেন? কারণ তোমার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত ধরি, তাহলে তো 1.1ই হচ্ছে, ওই দশমিকের মানটা ধরা হচ্ছে না। এই জন্য বায়ু মাধ্যমে 1 ধরে আমরা সাধারণত বিভিন্ন গাণিতিক সমাধান করে থাকবো। পানি মাধ্যমে হচ্ছে 1.33, কাঁচে হচ্ছে 1.52, হীরা মাধ্যমে হচ্ছে 2.42। এখন যদি এগুলো বেগ বের করতে হয়, বেগ বের করতে চাই আমরা, বেগ যেমন ধরো কাচের মধ্যে আমরা যদি বেগ বের করি, ঠিক আছে, কাচের মধ্যে বেগ যদি বের করি, n সমান c/v, বিটা এই পাশে চলে আসবে, c/n হবে। ঠিক আছে, c এর মান, c তো জানো আলোর বেগ 2.99 × 10⁻8 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে n কত মনে রাখবা, প্রতিসারাঙ্কের নির্দিষ্ট কোনো একক নেই। ঠিক আছে, প্রতিসারাঙ্কের কোনো একক নাই, শুধু সংখ্যাটা প্রকাশ করা হয়। তাহলে nটা কি? এটা তো কাচের মাধ্যম। কোন মাধ্যম হচ্ছে? কাচের। এটা সবগুলো দেয় মান। কাচের মাধ্যম যদি হয় তাহলে 1.52 দিয়ে ভাগ করো, ভাগ করলে একটা মান চলে আসবে, সেটা সম্ভবত 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কাচের মাধ্যমে আলোর বেগ। এভাবে করে তুমি কাচের, হীরার, পানির সবগুলোরই আলোর বেগ নির্ণয় করতে পারবে। এখন হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিফলনে আমরা দুটি সূত্র শিখেছিলাম, এখন আলোর প্রতিসরণেরও দুইটি সূত্র শিখব। আলোর প্রতিসরণের দুটি সূত্র আছে। প্রথম সূত্রটি হচ্ছে আলোক রশ্মি যে আছে, যে আপতিত রশ্মি, সেই আপতিত রশ্মি, যে রশ্মিটা আসলে তোমার এই যে আলোক রশ্মিটা এখানে এসে পড়বে, এটার নাম কি? আপতিত রশ্মি। তোমরা ইয়েতে শিখেছিলাম, আলোক প্রতিফলন শিখেছিলাম, আপতিত রশ্মি। এবং এটা হলো বিবর্ত আপতিত রশ্মি, এবং এটা কিন্তু লম্ব। ঠিক আছে, আপতিত রশ্মি এবং লম্ব এবং যে বিবর্তন এবং বিবর্তন একই বিন্দুতে মিলিত হয় বা একই সমতলে থাকে। অথবা একই সমতলে থাকে। তার মানে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, বিবর্তন, লম্ব এরা একটা বিন্দুতে মিলিত হচ্ছে অথবা একই সমতলে অবস্থান করছে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসারাঙ্ক
n1 দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক n2 হলে আপতন কোণ θ1 ও প্রতিসরণ কোণ θ2 হলে আমরা লিখতে পারি n1 sin θ1 ইকুয়াল n2 sin θ2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র আলোর প্রতিসরণের, এবং এই সূত্র দ্বারা আমাদের এই বা আলোর প্রতিসরণ অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে কি বললাম, n1 sin θ1 n2 sin θ2। তাহলে এই n1 sin θ1 ইকুয়াল n2 sin θ2, তার মানে কি হবে, আমরা যদি এখন n1 বাই n2 করি তাহলে sin θ2 বাই sin θ1। এখন এভাবে করে আমরা অঙ্ক করতে পারি। এখন যদি n1 এর মান প্রয়োজন হয় তাহলে আমরা n2 টাকে বেশি নিয়ে গুণ দিয়ে sin θ2 sin θ1। ওকে, এভাবে n1 এর মান বের করতে পারি, অথবা যদি n2 এর মান বের করতে চাই তাহলে n2 সমান সমান আমরা এই পাশে ওই পাশে n নিয়ে যাব, n1 নিয়ে যাব, তাহলে sin θ2 বাই sin, সরি ভুলে গেছে, এটা উল্টিয়ে যাবে, ঠিক আছে, sin θ1 উপরে sin θ2 নিচে, কারণ কি n1 sin θ1, ঠিক আছে, আর n2 সমান sin θ2 ছিল, এজন্য n2 sin θ2 আর n1 sin θ1। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারবে। তাহলে n2 এর মান হচ্ছে n1 sin θ1। যদি n1 যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে সেই ক্ষেত্রে এটা সমান 1 আর 1 এর মান লিখতে হয় না, তখন n2 সমান সমান আমরা ডাইরেক্ট লিখতে পারি sin θ1 বাই sin θ2। তাহলে n2 সমান sin θ1 sin θ2 যখন শর্তটা কি, বায়ু হইলে, বায়ু মাধ্যম হলে, প্রথম মাধ্যমটা যদি বায়ু হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের গাণিতিক একটা সূত্র যা দ্বারা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে হতে পারে। তো এর মধ্যে চলো একটি অঙ্ক করেই দেখাই। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 47 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে যে বাতাস থেকে আলোক রশ্মি n সমান 1.6 মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এটি কত ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। লক্ষ্য করো, এখানে n1 মানে কি, বাতাস থেকে, প্রথম মাধ্যম কি বাতাস থেকে, বাতাস থেকে তাহলে n1 1, আর দ্বিতীয় মাধ্যম কি এটা n সমান সমান 1.6, সেটা আসলে n সমান n2 হবে, ঠিক আছে। n1 n দেওয়া আছে, এটাকে আমরা n2 দ্বিতীয় মাধ্যম ধরব, ঠিক আছে, n2, এবং 45 ডিগ্রি কোণে আপতিত হয়। আপতন কোণ কিন্তু কি বলছে, 45 ডিগ্রি, আপতন কোণ এখানে θ1 সমান 45 ডিগ্রি, এবং দ্বিতীয় মাধ্যমে মানে কত ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তাহলে θ2 এর মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে n1 sin θ1 সমান সমান n2 sin θ2, তাহলে আমাদের sin θ2 মান দরকার, তাহলে sin θ2 সমান সমান n1 বাই n2 sin θ1। n1 এর মান কত ছিল 1 আর এটা ছিল 1.6, আর sin θ1 মানে sin 45 ডিগ্রি। তাহলে তোমার 1.6 ইনটু sin 45 এর মান হচ্ছে যত আসে আর কি, ক্যালকুলেটরে তত দেখবা, দেখিয়ে ওইটা মান বসাবা। এরপরে এখান থেকে তোমার θ2 যদি মান বের করতে চাও, এখানে যে মানটা বেরোবে সেই মানটা হবে sin ইনভার্স ব্র্যাকেটে ওই মানটা দিবা, ক্যালকুলেটরে চেপে দিবা, তাহলে মান এর উত্তর চলে আসবে, ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। তো এটা তোমরা বাসায় করবে। তো এই হচ্ছে তোমার আলোর প্রতিসরণের সূত্র দ্বারা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার নিয়ম। তোমাদের পাঠ্য বইয়ে আরেকটা গাণিতিক সমস্যা আছে, সেটা 248 পৃষ্ঠা, সেটা তোমরা নিজ দায়িত্বে করে নিবে। আশা করি বুঝতে পারবে, না বুঝলে আমাকে পরবর্তী ক্লাসে অবশ্যই প্রশ্ন করবে। এরপরে আমরা আরেকটা আলোচনা করি যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিয়ে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক আসলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে কি বুঝো?
আমরা জানি প্রতিসারাঙ্ক হচ্ছে কি, আলো যখন স্বচ্ছ বা হালকা মাধ্যম থেকে কোনো ঘন মাধ্যমে প্রবেশ করে তখন তার বেগটা কমে যায়, এই কমে যাওয়াটাই প্রতিসারাঙ্ক। আর আপেক্ষিক প্রতিসারাঙ্ক হচ্ছে কোন মাধ্যম, যেমন ধরো বাতাসের প্রতিসারাঙ্ক 1, আর হচ্ছে কাচের প্রতিসারাঙ্ক হচ্ছে কত যেন 1.52। তাহলে বাতাসের প্রতিসারাঙ্ক এবং কাচের প্রতিসারাঙ্ক পার্থক্য আছে না, এই দুজনের যে তুলনা বা এই পার্থক্য, এটাই হবে তোমার আপেক্ষিক প্রতিসারাঙ্ক। তাহলে তুমি যদি বাতাসের মাধ্যমে কাচের করো তাহলে 1/1.52 ভাগ করলে তখন তোমার মানটা চলে আসবে কত, 0 পয়েন্ট সামথিং, মানে এটা একের নিচে। আমরা জানি একের নিচে নামার কথা না, কারণ কি, এক হচ্ছে বাতাস, এর নিচে তো আর মান আসে না, এর নিচে মান চলে আসবে। আবার যদি কাচের মাধ্যমে করে তাহলে 1.52 ভাগ 1 তখন 1.52 আসে। তার মানে কি, কাচের মাধ্যমে যখন বাতাস হবে তখন দেখা যাবে মানটা বেড়ে গেছে, একের বেশি হয়েছে। তো এইভাবে করে আমরা আপেক্ষিক প্রতিসারাঙ্ক গুলো নির্ণয় করতে পারি। তো আমাদের আজকের পড়া এই পর্যন্তই থাকুক। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। আর অবশ্যই তোমরা বাসায় এগুলো চর্চা করবে, এবং কোনো সমস্যা পেলে আমাকে অবশ্যই তোমরা নক করবে। আর সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। খুদা হাফেজ।